আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন থাকছেন তো? প্রশ্নটা কিন্তু এই সিরিজ শুরুর আগে থেকেই হচ্ছিল এবং মেহেদী হাসান মিরাজ সেই প্রশ্নের জবাবটা অন্তত মাঠের মধ্যে দিতে পেরেছেন আপাত মুহূর্তে। রেজাল্ট ওয়াইজ তিনি বাংলাদেশকে আরও একটা ওডিআই সিরিজে জয় পেতে সাহায্য করেছেন অ্যাজ আ ক্যাপ্টেন, এবং তার আন্ডারে বাংলাদেশ টানা দ্বিতীয় ওডিআই সিরিজ জয় করলো ঘরের মাটিতে। শেষটা ছিল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে গত বছরের শেষটা, এবং পাকিস্তানকে তারা হারিয়ে দিল 2-1 ঘরের মাটিতে 2026-এ এসে। র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে, বাংলাদেশ আবারও 9-এ উঠতে সক্ষম হয়েছে ওডিআই র্যাঙ্কিংয়ে, এবং আরও ওপরে ওঠার সুযোগ বাংলাদেশের আছে, কারণ আর কয়েকদিনের মধ্যেই বা ঈদের পরপরই মোটামুটি নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ ওডিআই সিরিজ খেলবে। নিউজিল্যান্ড বাংলাদেশে আসবে এবং সেই ওডিআই সিরিজটায় নিউজিল্যান্ড কিন্তু এই মুহূর্তে বাই দ্য ওয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের 2 নম্বরে অবস্থান করছে এবং বাংলাদেশ আছে 9-এ। সুতরাং তাদেরকে সিরিজ হারাতে পারলে, ইভেন ম্যাচ প্রত্যেকটা জিততে পারলেও কিন্তু র্যাঙ্কিং পয়েন্টসে অ্যাডিশন পাওয়ার বা র্যাঙ্কিং পয়েন্টস অ্যাড করার একটা সুযোগ ভালোভাবে বাংলাদেশের সামনে থাকবে। তবে বাংলাদেশের কারেন্ট ফিউচারটা মেহেদী হাসান মিরাজের হাতে, সেটা কি ডিস্টেন্ট ফিউচারেও থাকবে কিনা সেই প্রসঙ্গে চলে আসা যায়। মেহেদীর ক্যাপ্টেন্সির কথা যদি বলি, পরিসংখ্যানগত দিক থেকে মেহেদী হাসান মিরাজ এখনও পর্যন্ত বাংলাদেশকে 16টা ম্যাচে ক্যাপ্টেন্সি করিয়েছেন ওয়ানডে ফরম্যাটে, এবং সেখানে জয় আছে 5টা, পরাজয় হচ্ছে 11টা, এবং সিরিজ জয় হচ্ছে এই দুটোই। যেই দুটো রিসেন্ট সিরিজ বাংলাদেশ জিতেছে সেই দুটো রিসেন্ট সিরিজ। খারাপ পারফরমেন্সগুলো ছিল কোথায় আমরা যদি চিন্তা করি, আফগানিস্তানে বাংলাদেশ যেই ওডিআই সিরিজটা গত বছর খেলতে গিয়েছিল সেখানে কিন্তু খুব বাজেভাবে আমরা হেরেছি, 3-0 ব্যবধানে ধরাশায়ী হয়ে গেছে। কোনো ম্যাচে আমরা কম্পিটিটিভ হতে পারি নাই। তার এই রিফ্লেকশনটার পরই কিন্তু মেহেদী হাসান মিরাজের উপর একটু চাপটা বেড়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ যখন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলছে সেখানেও আমরা একটা ম্যাচ হেরে যাই। ম্যাচটা টাই হয়েছিল, সুপার ওভারে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা যেতে পাকিস্তানের এগেনস্ট আমরা একটা ম্যাচ হেরেছি। বাট ওভারঅল আমরা যদি চিন্তা করি, মেহেদী হাসান মিরাজ অ্যাজ এ ক্যাপ্টেন, তার পরিসংখ্যান হচ্ছে 16 ম্যাচ, 5টা জয়, 11টা পরাজয়, এবং উইন রেট হচ্ছে 31%। এই 31% উইন রেট, এটা কি আসলে বাংলাদেশের এই মুহূর্তে ওডিআই ক্রিকেটে দরকার কিনা একজন ক্যাপ্টেনের কাছ থেকে? তিনি কতটুকু ইন্সপায়ার করতে পারছেন দলটাকে, সেটা একটা প্রশ্ন। তিনি নিজে কতটুকু পারফর্ম করতে পারছেন, সেটা একটা প্রশ্ন। এক একজন ক্যাপ্টেনের এক এক ধরনের অ্যাবিলিটি থাকে, স্কিল থাকে, এবং সেভাবেই তারা দলকে পরিচালনার চিন্তা ভাবনা করেন। মেহেদী হাসান মিরাজের নামের সঙ্গে যে ব্যাপারটা সবচেয়ে বেশি আসলে যায় সেটা হচ্ছে যে তিনি আসলে দলের প্রয়োজনে নিজের নিজের যেই চিন্তা ভাবনাটা সেটা নাকি বিসর্জন করে দেন। সেটা তার ক্যারিয়ারের শুরু থেকে আমরা দেখেছি, বা তিনিও বারবার বলেছেন, অনেকেই সেটা বলেছেন যে তাকে যখনই ওপেন করতে বলা হয়েছে তিনি বলেছেন আমি ওপেন করব। তাকে যখন মিডল অর্ডারে নামানো হলো তিনি বলেছেন আমি সেখানেই খেলবো। তাকে লেট অর্ডারে নামাতে বলা হলে তিনি বলেছেন আমি সেখানেই খেলবো। অর্থাৎ তার কোনো ফিক্সড ব্যাটিং পজিশন কিন্তু ছিল না কখনোই, এবং তিনি সেটা নিয়ে খুব একটা কমপ্লেনও করেননি। তার বোলিংয়ের ক্ষেত্রেও যদি বলি, আন্ডার ডিফারেন্ট ক্যাপ্টেন্স তিনি যখন বল করতে আসতেন, তাকে যখনই বোলিং দেওয়া হতো তিনি করতেন, তাকে যেখানেই ফিল্ডিং করতে দেওয়া হতো তিনি সেখানেই করতেন, এবং সব কিছুর মধ্যেই একটা ডেডিকেশনের ছাপ তার ডেফিনেটলি ছিল। তবে যেই ব্যাপারটার অভাব আমরা দেখি সেটা হচ্ছে, ফর এক্সাম্পল, একটা ক্যারিজম্যাটিক হওয়ার বিষয় থাকে। আপনি যে কোনো একজন ক্যাপ্টেনকে পিক করেন, রিসেন্ট টাইমে নাজমুল শান্তকে পিক করতে পারেন অ্যাজ এ ক্যাপ্টেন। তিনি যখন প্রেসকে মিট করছেন তিনি কিভাবে কথা বলছেন, তার কথার মধ্যে তার পরিকল্পনার বাস্তবায়নের বিষয়গুলো কি তিনি তুলে ধরতে পারছেন কিনা, কিংবা যখনই তিনি কোনো একজন প্লেয়ারকে ডিফেন্ড করছেন, তার দলকে ডিফেন্ড করছেন, একটা রেজাল্টকে ডিফেন্ড করছেন, তিনি কোন কোন লজিকগুলোকে সামনে নিয়ে আসছেন, সেগুলো কি লজিক্যাল ইনাফ কিনা, ক্রিকেটীয় রিজনস কিনা, নাকি খুব আবছাভাবে র্যান্ডমলি কথা বলছেন, যেটা শুনে মনে হয় যে না আসলে তিনি বোধহয় তার পরিস্থিতির কন্ট্রোলে তিনি নেই। মেহেদী মিরাজের কথাবার্তায়, তার টসের সময় তিনি যখন কথা বলেন, প্রেস কনফারেন্সে যখন কথা বলেন, সামহাও মনে হয় যে একটা গ্যাপ রয়েছে, বা একটা ইনডিসাইসিভ ব্যাপার রয়েছে, এবং একটা নির্ভরতা রয়েছে বাকিদের ওপর, যে অন্যরা কি বলছে বা তারা কি করতে চাইছে সেটার উপর তিনি অনেক বেশি ইনফ্লুয়েন্সড হয়ে যান। এবং সেই ইনফ্লুয়েন্সটা খারাপ কিছু নয়। অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ লিডার, আপনি তো ডেফিনেটলি টিমের বাকি মেম্বারদের সঙ্গে, আপনার টিম ম্যানেজমেন্টের অন্য মানুষজনদের সঙ্গে, কোচিং স্টাফের সঙ্গে, নির্বাচকদের সঙ্গে আলোচনা করতে হবে, এবং একটা হেলদি ডিবেট করতে হবে। আমার কাছে মোস্ট লাইকলি লাগে শান্ত সেই ডিবেটগুলো করতে পারেন, তার একটা প্ল্যান থাকে, সেই প্ল্যান অনুযায়ী তিনি চেষ্টাটা করেন, এবং ওভারঅল আমার কাছে মনে হয় যে হি হ্যাজ মোর ক্ল্যারিটি ইন হিজ মাইন্ড, যে অ্যাজ এ ক্যাপ্টেন তিনি কী করতে চাচ্ছেন। মেহেদী হাসান মিরাজের বেলায় যেটা, সেটা হচ্ছে যে তার সামহাও তার উপর আপনি ভরসা রাখতে পারছেন না। ভরসাটা কেন রাখতে পারছেন না? অনেক সময় কথা দিয়েও কিন্তু ভরসা আদায় করে নেওয়া যায়, সেই বিষয়টাও মেহেদী হাসান মিরাজ করতে পারেন না। সেটা হতেই পারে, সবার স্ট্রেংথের জায়গা একরকম না। অ্যাজ এ স্পিকার হয়তো তিনি অতটা বেশি মিডিয়া ফ্রেন্ডলি না, সেটাও হতে পারে। বাট অ্যাজ এ ক্যাপ্টেন তার পারফরমেন্সটা যদি আমরা আলোচনা করি, মাঠের ভেতরের ঘটনাগুলো তিনি আসলে কী করছেন, সেখানেও কিন্তু আমরা দেখবো যে তিনি মোটামুটি নির্ভর হন তার অন্যান্য সিনিয়র মেম্বারদের উপর, যেটা আমি খুব পজিটিভলি দেখি। অনেক ক্যাপ্টেনদের ইগো থাকে, যে তারা খুব ইগোটিস্টিক, তারা নিজেদের সিদ্ধান্তই অন্যদের উপর চাপিয়ে দেন, এবং রেজাল্টটা খারাপ হলে নিজের উপর দায়িত্ব বা ভার নেবেনই, বাট তারা আলোচনা করতে খুব একটা ইন্টারেস্টেড হন না। তাদের প্ল্যান, তাদের মাথায় যেটা আছে সেটাই তারা করতে চান। বাট মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রে আমি দেখলাম
যে তিনি লিটনের সাথে আলোচনা করছেন, তিনি হৃদয়ের সঙ্গে আলোচনা করছেন, তিনি শান্তর সঙ্গে ডিসকাস করছেন, তাসকিনের সঙ্গে পরামর্শ নিচ্ছেন, মুস্তাফিজের সাথে কথা বলছেন মাঠের ভেতরে। সো তার ভেতরে কিন্তু ওই টিমকে একসঙ্গে করার বা টিমের বাদবাকি মেম্বারদেরও ওপিনিয়ন নেওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু আমি খুব পজিটিভলি দেখি। এবং এইবারের যেই সিরিজটা হচ্ছে পাকিস্তানের এগেনস্টে, সেখানে বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল ঘটনা ঘটেছে, যেটা নিয়ে আসলে আলোচনা হয়েছে প্রচুর। এক হচ্ছে সালমান আলী আঘার যে রান আউটটা দ্বিতীয় ওডিআইতে মেহেদী হাসান মিরাজ যেটা করলেন, সেটাকে অনেকেই স্পোর্টসম্যানশিপ পরিপন্থী বলছেন, যদিও আমার কাছে সেটা ধোপে টিকবে না। আমার কাছে মনে হয় কোনো লজিকে সেটা স্পোর্টসম্যানশিপকে বাধাগ্রস্ত করছে এরকম কোনো বিষয় ছিল না। বেসিক্যালি মিরাজ তার প্রেজেন্স অফ মাইন্ড দেখিয়েছেন এবং ডেসপারেশন দেখিয়েছেন জেতার জন্য, যেটা আমার কাছে পজিটিভ লাগে। এবং তার ওভারঅল ফিল্ড সেট আপের কথা যদি বলি, ফার্স্ট ওডিআইতে বাংলাদেশ যে পাকিস্তানকে 114তে অল আউট করেছিল, সেখানেও কিন্তু মেহেদী হাসান মিরাজ হ্যাড আ ভেরি ভেরি গুড রোল টু প্লে। তিনি নাহিদ রানাকে নিয়ে এসেছেন, তিনি নাহিদ রানাকে খুব অ্যাটাকিং ফিল্ড সেট আপ দিয়েছেন যেন বাংলাদেশ একের পর এক উইকেট তুলতে পারে। 10 ওভার পেরিয়ে যাওয়ার পরও তিনি সার্কেলের মধ্যে 9 জন ফিল্ডার রেখেছেন, স্লিপে ফিল্ডার রেখেছেন, ফরওয়ার্ড শর্ট লেগে ফিল্ডার রেখেছেন। মানে অ্যাটাকিং ফিল্ড সেট আপ, উইকেট টেকিং ফিল্ড সেট আপ তিনি যখন রাখছেন, তখন কিন্তু তিনি বোলারকে ব্যাক করছেন। এই বিষয়টা আমার কাছে খুব পজিটিভ লেগেছে, যে বিষয়টা হয়তো মুশফিকুর রহিম একটা সময় তিনি যখন ওডিআই ক্যাপ্টেন ছিলেন তিনি করতেন না, কিংবা অনেক ডিফেন্সিভ ক্যাপ্টেনরা করেন না, একটা গদ বাঁধা ক্যাপ্টেন্সির মধ্যে যান। মিরাজ কিন্তু সেটা করেননি। তিনি নিজে 10 ওভার বল করে ফেলেছেন, অনেকে বলছেন তিনি লোভীর মতো করেছেন। আমার কাছে মনে হয়েছে যে প্রথম ওডিআইতে তিনি 10 ওভার বলই করেছেন, দায়িত্ব নিয়ে বল করেছেন এবং সেখান থেকে উইকেট সাফল্য সবই তুলে নিয়ে পাকিস্তানকে 114তে অল আউট করতে হেল্প করেছেন। সো যাই তিনি করার চেষ্টা করেছেন, তার মধ্যে একটা পজিটিভ ইন্টেন্ট আমি দেখি, একটা স্বার্থপরতার জায়গা থেকে আমি কিন্তু সেই বিষয়গুলো দেখছিলাম না। আপনারা যদি থার্ড ওডিআর কথা বলেন, সেখানে বাংলাদেশ 290 করার পর পাকিস্তান যখন ব্যাট করতে আসে, মেহেদী হাসান মিরাজের একটা ব্রিলিয়ান্ট মুভ ছিল যে তিনি নাহিদ রানাকে নতুন বলটা দিয়েছেন মুস্তাফিজকে না দিয়ে, এবং সেখানে কিন্তু বাংলাদেশ সফল হয়েছে। তার প্রথম ওভারগুলোতেই কিন্তু নাহিদ রানা উইকেটগুলো পান, নতুন বলটাকে তিনি কাজে লাগিয়েছেন এবং আলোর নিচে তিনি কিন্তু প্রতিপক্ষের ব্যাটারদের আউট করতে সক্ষম হয়েছেন। মাস সাদাকাতের উইকেটটা তার ফার্স্ট স্পেলে নিয়েছিলেন এবং ওখানেও আমি ক্রেডিট দিতে চাই মেহেদী হাসান মিরাজকে, যিনি কিনা পরিবর্তন করেছেন, বা মুস্তাফিজ তাসকিনের গদ বাঁধা ওপেনিং বোলিং পার্টনারশিপ সেটাকে ভেঙে তিনি নাহিদ রানাকে এনেছেন। নিশ্চয়ই কোনো উইকেট টেকিং প্ল্যান ছিল এবং সেটাই বাংলাদেশের কাজে লেগেছে। সো এইসব কিছু ব্যাপার আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট। একদম তৃতীয় ম্যাচটার শেষটায় যখন শাহিন আফ্রিদি প্রায় ম্যাচটা বের করে নিয়ে চলে যাচ্ছিলেন, মিরাজ কিন্তু রিশাদকে শেষ ওভারে এনেছেন। আমি ভয় পাচ্ছিলাম যে তিনি ওই ম্যাচ আপসের কথা চিন্তা করে, যেহেতু শাহিন শাহ আফ্রিদি লেফটি ব্যাটার, তিনি হয়তো সাইফকে শেষ ওভারটা করতে পাঠাবেন কিনা, সেটা খুবই ডিফেন্সিভ একটা প্লয় হতো। তার মেইন বোলারকে তিনি ট্রাস্ট করে ওই শেষ ওভারটা করতে দিয়েছেন এবং সেখানেও কিন্তু ওই রিভিউ নেওয়ার যে একটা বিষয় ছিল, যে রিভিউটা নেওয়াতে বেসিক্যালি বাংলাদেশ ওই ওয়াইড যেটা হয়নি, যে ওয়াইডটা আম্পায়ার ভুলক্রমে দিয়ে দিয়েছিলেন, সেটা কিন্তু সংশোধন করতে পেরেছিলেন। সো সেই জায়গার ভিতরে যদিও মিরাজের সেটা ইনিশিয়াল কল ছিল না, পেছন থেকে লিটন কথা বলেছেন বা শান্ত কথা বলেছেন, তাদের কথা শুনে যে তিনি রিভিউটা নিয়েছেন, সেটাও কিন্তু একটা ভালো ক্যাপ্টেনের গুণ আমি বলবো। সো নিজের জন্য তিনি সময় কিনে নিচ্ছেন বলা যায়। তার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, তার বোলিংটা নিয়ে কথা বলেছে, তার ব্যাটিং নিয়ে কিন্তু খুব বেশি কথা বলিনি, কারণ খুবই খুবই অর্ডিনারি একটা ব্যাটিং পারফরমেন্স তার গিয়েছে এই পুরো সিরিজে। আপনি দ্বিতীয় ওডিআইটার কথা চিন্তা করেন, থার্ড ওডিআইয়ের কথা চিন্তা করেন, হি ওয়াজ স্ট্রাগলিং ইন আ ওয়ে। থার্ড ওডিআইতে তো তিনি নামেনইনি, বেসিক্যালি তার উপরে তিনি রিশাদকে নামিয়ে দিয়েছেন, আফিফকে তিনি রেখেছেন, তাওহিদ হৃদয় ছিলেন। সো তিনি নিজেকে আরও ডিমোট করছিলেন। সেটাও কিন্তু আমি একদিক থেকে বলবো টিমের স্বার্থে, কারণ তিনি নিজে নেমে এসে এমন কিছু করার চেষ্টা করলেন যেটা তার অ্যাবিলিটির বাইরে, সেটা করতে গিয়ে বোকামি হয়ে গেল। তারপর সবাই তাকে নিয়ে আবারও কথাবার্তা বলা শুরু করলো। এই সিচুয়েশনগুলো তো আসলে ফেস করাটা একটা টিমের জন্য বা একটা টিমের ক্যাপ্টেনের জন্য ভালো কিছু না। ইন এনি কেস, ওভারঅল মিরাজের এই সিরিজের ক্যাপ্টেন্সি আমার কাছে পজিটিভ কিছু সাইন্স দিচ্ছে এবং রেজাল্টটাও যেহেতু পজিটিভ এসছে, আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে পরবর্তী সিরিজেও যাবেন। টিল জুন তার ক্যাপ্টেন থাকার কথা, সে মেয়াদটা শেষ হবে জুনে, তারপর আবার ডিসিশন হবে যে তাকে কন্টিনিউ করানো হবে কিনা। যদি জুনের আগে তিনি নিউজিল্যান্ড সিরিজটাতেও বাংলাদেশকে একটা সাফল্য এনে দিতে পারেন, তাহলে কিন্তু তিনি আসলে ওই ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন্সিতে ক্যাপ্টেন হয়ে ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য কিন্তু অনেক লম্বা একটা পদক্ষেপ হয়তো নিয়ে ফেলতে পারেন, বলা যায় না। আমি যদিও এখনো পর্যন্ত পুরোপুরি কনভিন্স না, দের ইজ আ লট অফ টাইম ইয়েট। মেহেদী হাসান মিরাজ তার পজিটিভ যেই গুণাবলীগুলো দেখাচ্ছেন, সেটা যদি আরেকটু এক্সপ্রেসিভ ওয়েতে তিনি করতে পারেন এবং টিমও যদি রেসপন্ড করে তার চিন্তাভাবনার সঙ্গে, তাহলে নিশ্চয়ই একটা পজিটিভ রেজাল্ট আমরা দেখতে পারি। এবং এখানে আসলে অন্য সিনিয়রদেরও একটা ভালো মানসিকতা নিয়ে তাকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন আছে, শান্তর কিংবা লিটনের কিংবা তাসকিনের, তাদের। সো ওভারঅল বাংলাদেশের সাফল্যটা আমরা চাই, সেটা মিরাজের ক্যাপ্টেন্সিতে যদি হয় তাহলে তো খুবই ভালো। আর এর মধ্যে যদি সাকিব আল হাসানও দলে অন্তর্ভুক্ত হয়ে যান, তাহলে কিন্তু দলটা আরও একটু বেটার একটা দিক নির্দেশনা পেলেও পেতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে আপনাদের আসলে কী মতামত। মিরাজ কি আসলেই ওয়ার্ল্ড কাপ 2027 পর্যন্ত দলে টিকে যাবেন কিনা অ্যাজ এ ক্যাপ্টেন, এবং তার আন্ডারে বাংলাদেশ আসলে ওয়ানডে ক্রিকেটে কোনো ধরনের ভিজিবল ইম্প্রুভমেন্ট দেখাতে পারবে কিনা, তার নিজের পারফরমেন্সেও তিনি ইম্প্রুভমেন্ট কীভাবে আনবেন বা আনার সম্ভাবনাটা আপনারা কতটুকু দেখেন, সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন।
ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।